This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডেডলাইন তো শেষ হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জির দেওয়া ডেডলাইন, সিবিআই কে দেওয়া ডেডলাইন, এরপর কি নতুন ডেডলাইন এলো আজ, দেখাবো। তবে এতদিন হয়ে গেছে, তিলোত্তমা তো অপেক্ষা করেই চলেছে বিচারের। ডেডলাইন কি সেদিকে খেয়াল রাখছে? এখনো তো পরিষ্কার করে বলা হয়নি এটা ধর্ষণ না গণধর্ষণ। এক জলজান্ত তরুণী, পেশায় চিকিৎসক, নিজের কাজটুকু করতে হাসপাতালে গিয়েছিলেন, 36 ঘন্টার টানা ডিউটিতে ছিলেন। বাড়ি ফেরার কথা ছিল তো এরপর, তিনি ফিরেছেন লাশ হয়ে। কিন্তু সেদিন বা বলা ভালো সেই রাতে ঠিক কি হয়েছিল, কোন নারকীয় অত্যাচারের মুখে পড়তে হয়েছিল তিলোত্তমাকে, খানিকটা স্পষ্ট করলো পোস্টমর্টম রিপোর্ট, যা ফুল আমাদের কাছে রয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট। এবং বিশ্বাস করুন, সবটা দেখে শুনে একটাই কথা মাথায় ঘুরছে, এও হয়, এমনও হয়, এত বিভৎস, কিন্তু কেন? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। ময়না তদন্তের রিপোর্টের ছত্রে ছত্রে যে নির্যাতনের উল্লেখ, তাতে শিউরে উঠতে হয়। ময়না তদন্তের রিপোর্টে যে বাইরে থেকে মোটামুটি 16টা ইনজুরি আছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে, আর আছে শরীরের ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন করার পরে দেখা যাচ্ছে আরও 9টা ইনজুরি রয়েছে। এইগুলোকে সব একসঙ্গে বিচার করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এক বা একাধিক লোক এই ধরনের কাজগুলো করে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ময়না তদন্তের এই রিপোর্ট অনুযায়ী একাধিক লোকের জড়িত থাকার আশঙ্কাই বেশি। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মৃত্যুর আগে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়েছিল নির্যাতিতাকে। গলা টিপে ধরার পাশাপাশি নাক মুখ চেপে ধরার প্রমাণও মিলেছে রিপোর্টে। গলা আর চোয়ালের মাঝের অংশের হাড় ভাঙা ছিল। মৃতের সারা দেহে নখের আঁচড়, ক্ষতচিহ্ন, কামড়ের দাগ, দাঁতের দাগ পড়ছে, এই জন্য তাকে বাইট বলা হচ্ছে। এই নেল স্ক্র্যাচ অ্যাব্রেশন, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা অ্যাকিউজডের কাছে সঠিকভাবে পৌঁছতে পারি। অ্যাকিউজড মানে যে রিয়েলি অ্যাসাইলেন্ট, যার সঙ্গে ওর ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছিল বা সেক্সুয়াল ইন্টারকোর্স করেছিল। এখানে যেটা হয়েছে, দেয়ার ইজ অ্যাটেম্পট অফ থ্রটলিং, মানে মার গলা টিপে ধরা যেটাতে বলে। এবং পোস্টমর্টমের রিপোর্ট দেখে সেটা তো একদম পরিষ্কার। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। কার রিরি করে উঠছে না? মৃতার মাথা, গাল, ঠোঁট, চোয়াল, গলা থেকে শুরু করে হাত, পা, হাঁটু, কোথাও বাদ নেই যেখানে আঘাত ছিল না। যৌনাঙ্গে গভীর চোটের প্রমাণ পাওয়া গেছে বলেই ময়না তদন্তের রিপোর্ট বলছে। মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরুদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এখন কথা হলো, এত কাণ্ড যে হয়েছিল, তাতে অভিযুক্ত বা অভিযুক্তদের যোগের হাতে গরম প্রমাণ কি পেয়ে গেছেন তদন্তকারীরা? কোনো ফরেনসিক এভিডেন্স? প্রকৃত দোষীর ডিএনএ এবং তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা সেটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, ফরেনসিক বিজ্ঞানের পদ্ধতি মেনে পরীক্ষা করলেই উত্তর পাওয়া যাবে। প্রশ্ন হলো, সঞ্জয়কে ধরার পর যাকে অভিযুক্ত হিসেবে, অন্যতম অভিযুক্ত হিসেবে পেশ করা হয়েছিল, তার ক্ষেত্রে সেই পরীক্ষাগুলো কি করা হয়েছিল? দেখুন, এই ময়না তদন্তের রিপোর্টে সব থেকে হয়রান করা যে তথ্য, তা হলো নির্যাতিতার দেহে অনেকটা পরিমাণে ফ্লুইড পাওয়া গিয়েছে। অনেকটা, প্রায় 150 গ্রাম ময়না তদন্তের রিপোর্ট বলছে। এ নিয়ে জল ঘোলা শেষ নেই।
ময়না তদন্ত রিপোর্টে কিন্তু এটা স্পষ্ট নয় যে এন্ডোসার্ভাইকাল ক্যানালে মিলেছে সাদা চ্যাটচ্যাটে তরল। হয়তো ওর ভেজাইনার মধ্যে হচ্ছে একটা কি বলবো আঠালো পদার্থ, আঠালো লিকুইড রয়েছে, সেটা সেমিনাল ফ্লুইডের সঙ্গে সাদৃশ্য থাকাটা বেশি, এবং সেমিনাল ফ্লুইড কিনা সেটা জানবার জন্য যে পরীক্ষাগুলো আছে যেখান থেকে বলা যায় যে এই পার্টিকুলার ফ্লুইডটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সহবাস করার থেকেই হয়েছে। ওই যে লেখা আছে লাস্টের দিকেতে যে তার প্রাইভেট পার্টসে পেনিট্রেশন হয়েছে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, এটা প্রমাণ হবে। আর এখান থেকেই তো এই সম্ভাবনা জোরালো হচ্ছে যে ব্যক্তি এক নয়, একাধিক ছিল। ধর্ষণ বা গণধর্ষণ যাই হোক, সবটাই করা হয়েছিল মৃত্যুর আগে। হাড় হিম অত্যাচার সইতে হয়েছিল তিলোত্তমাকে মৃত্যু পর্যন্ত। তবে সম্ভবত খানিকটা অচেতন ছিলেন তিনি। সেটা কি মারধরের কারণে, নাকি কিছু খাইয়ে বেহুশ করা হয়েছিল? এর উত্তর আরও তদন্তের পরেই মিলবে। কোনো ড্রাগস বা সেরকম একটা জিনিস করা হয়েছিল, তাকে ইনক্যাপাসিটি, এটা খুব ইউজুয়াল রেপ কেসে, এটা খুব ইউজুয়াল হয়। কিন্তু আনকনশিয়াস হয়ে যাওয়া মানেই মরে যাওয়া নয়, অন্তত আরও কয়েক মিনিট সময় তো তার লাগেই। ইঞ্জুরিগুলো যেহেতু অ্যান্টিমর্টেম ইন নেচার বলছেন, মানে মৃত্যুর পূর্বে হয়েছে, তাই জন্যে প্রথমে ধর্ষণ পরে খুন হওয়াটাই বেশি, মানে কি বলবো, পসিবিলিটিটা বেশি। সেই প্রশ্নটা তো আরো একবার ঠোঁট কাটাও তুলছে। যাকে ধরা হলো তার যথাযথ শারীরিক পরীক্ষা হয়েছিল কি? উত্তর নেই। তিলোত্তমার বিচার চাই আমরা, গলা তুলছে গোটা বাংলা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে, স্লোগান আরো অনেক। আর সেই স্লোগানে শাসকের প্রতি কটাক্ষ, তাতে অস্বস্তি তো বাড়ছে তৃণমূলের, সন্দেহ নেই। ঠিক সেখানেই তৃণমূলের পাল্টা এবার ডেডলাইন কৌশল। 23 তারিখ শুধুমাত্র রিমান্ড দেবেন কেন? রিমান্ডে আপনারা তার একেবারে চার্জশিট জমা দিন, চার্জশিট জমা দিন, তার সঙ্গে দিয়ে দিন যে ফার্দার ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। চার্জশিট দিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাকে ধরেছে আপনারা 23 তারিখে কোর্ট প্রোডাকশনের সময় তাকে চার্জশিট করে দিন। পুলিশ পেয়েছিল 5 দিন সময়, বল এখন সিবিআই এর কোর্টে। 23 তারিখ সঞ্জয় রায়কে রিমান্ডে পেতে আদালতে পেশ করা হবে। সেদিনই কুণাল ঘোষ হেস্তনেস্ত চাইছেন। আজ সিজিওতে আরজি করের চিকিৎসকদের দেওয়া নথি জমা দিতে গিয়েছিলেন, সেখানেই তো বললেন 23 তারিখের রিমান্ডে আমরা আশা করছি সেই দোষ করেছে, সেই আসল দোষী, সেই খুনি, সেই ধর্ষক, নাকি কারা। ধৃতকে যখন কোর্টে পেশ করবেন তাহলে 23 তারিখে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতেই পারি। শনিবার রবিবার বন্ধ থাকে, তার রবিবারের মধ্যে উনি ফাঁসি চাইছেন, তাহলে কি তার মানসিক স্থিতিটা কোন জায়গায় আছে সেটা হচ্ছে সবার আগে একবার চিন্তা করা উচিত। এবং তার সাথে এই যে সময়সীমা বেঁধে দিচ্ছে, সময়সীমা তো বাংলার জনগণ আপনাদেরকে বেঁধে দেবে। বলা হচ্ছে যেখানে সব পাওয়া গেছে আসলে সেখানে প্লেস অফ অ্যাকারেন্সি নয় ক্রাইম সিনের। সিবিআই কি আদৌ পাবে, আদৌ কি প্রমাণ পাবে, আদৌ কি শাস্তি হবে? আমরা সবাই মিলে একসাথে থেকে হাইকোর্ট এখন সুপ্রিম কোর্ট নিজে শোনবার জন্য শতপ্রণোদিত কেস করেছে। তো আমাদের আদালতের ওপর বিশ্বাস রাখতে হবে, আর আমাদের যাতে ন্যায় বিচারটা তাড়াতাড়ি হয় সেই দিকে তাদের আদালতকেই অনুরোধ করতে হবে। বেশি সিবিআই কি করছে করতে যাবেন না। সিবিআই যদি ঠিকঠাক করতে শুরু করে, কাজের যদি স্পিড বাড়ায়, তখন আর কেউ এলাকায় থাকবেন না, সেটা সকলেও জানে। আপনারা তো একটা কাজ অন্তত শেষ করবেন। কলকাতা পুলিশ তো রোববারের মধ্যে শেষ করার কথা বলেছিল, এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তাহলে 23 তারিখ অন্তত একজনকে চার্জশিট করুন, দিয়ে আপনারা কাস্টাডি ট্রায়াল প্রেয়ার করুন। শনিবার রবিবার বন্ধ থাকে, তার রবিবারের মধ্যে উনি ফাঁসি চাইছেন, তাহলে কি তার মানসিক স্থিতিটা কোন জায়গায় আছে সেটা হচ্ছে সবার আগে একবার চিন্তা করা উচিত। এবং তার সাথে
এই যে সময়সীমা বেঁধে দিচ্ছে, সময়সীমা তো বাংলার জনগণ আপনাদেরকে বেঁধে দেবে। এরপরে সেই সময়সীমার বাইরে গেলে পরে তখন আপনাদেরকে সরকার ছেড়ে পালাতে হবে। আচ্ছা, এটা কি পাল্টা কৌশল নয়? আপনি দেখুন পরিস্থিতিটা কি রকম। বল এখন সিবিআই এর কোর্টে, খানিকটার জন্য হাফ ছেড়ে বেঁচেছে এ রাজ্যের পুলিশ, এ রাজ্যের প্রশাসন। প্রতিবাদ করছে তারা, সিবিআই এর দিকে আঙুল তুলে ডেডলাইন সেট করছে, পাল্টা চাপের কৌশল নিচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলছেন ফাঁসি চাই। একের পর এক তৃণমূল নেতারা বলছেন প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, চরম শাস্তি দিতে হবে। মানে পাল্টা চাপের কৌশল। তার মানে চাপ রয়েছে তৃণমূলের ওপর, তাই পাল্টা সাজাতে হচ্ছে। যদি চাপ নাই থাকে তাহলে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর এমন রক্তচক্ষু কেন? দেখুন, প্রতিবাদ গলা তুলছে, উই ওয়ান্ট জাস্টিস। আবার শাসকেরও একই দাবি, একই গলার স্বর, উই ওয়ান্ট জাস্টিস। নাগরিক সমাজ পথে, আবার জায়গায় জায়গায় তৃণমূলেরও ধর্ণা। প্রশ্ন তো একটাই, দ্রুত বিচার চাই। এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু এবার সেই প্রতিবাদেরই বিচার করতে নেমে পড়লেন শাসক নেতারা। উদয়ন গুহ পোশাক নিয়ে প্রশ্ন তুললেন, প্রতিবাদী মহিলাদের পোশাক নিয়ে। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী সরব চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে। আর কল্যাণ ব্যানার্জি দেখুন, শিল্পীরা বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, আমাদের এখন বাংলাতে এক দুঃসময় চলছে, কোন বিনোদনের জায়গা নেই, সব সিনেমা আমাদের বন্ধ করে দিন। ফলে শুধু না ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন, করুন না। তবে হবে নিজের রোজগারের পথটা বেশ সুন্দর করে রেখে দিচ্ছে, যেন নিজের রোজগারটা যেন কোনো মতো নষ্ট না হয়, অন্য রোজগারটা নষ্ট হোক, সেটাই আপনারা চাইছেন না। চিকিৎসকরা তো আছেনই, ময়দানের দর্শকরা, শিল্পীরা, টলিপাড়া সকলে পথে। আজ আবার পথে নেমেছিলেন হাইকোর্টের আইনজীবীরা, সেই মিছিলে পা মিলিয়েছিলেন কল্যাণ বাবুও। তাহলে টলিপাড়ার প্রতিবাদ তৃণমূল সাংসদের কাছে চক্ষুশূল কেন? সব উকিলের একটাই শট, সব উকিলের একটাই শট। আপনারা তো বাড়ি ছেড়ে বাইরে বেরোন না, আপনাদের তো ঘরে কোনো কাজ করতে হয় না। ওই রাম আর বামপন্থী যে ইন্টেলেকচুয়ালরা রয়েছেন তাদের জন্য কাজের লোক রয়েছে, আপনাদের তো কিছুই করতে হয় না। সবাই পেলে শুধু ফেসবুক পোস্টিং করেন, আর তো কিছু না। ফলে শুধু না ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন, করুন না। তবে হবে নিজের রোজগারের পথটা বেশ সুন্দর করে রেখে দিচ্ছে, যেন নিজের রোজগারটা যেন কোনো মতো নষ্ট না হয়, অন্য রোজগারটা নষ্ট হোক, সেটাই আপনারা চাইছেন না। কি আশ্চর্য না, নিজেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস, সেই কল্যাণ ব্যানার্জি টলিপাড়ার মিছিলকে কটাক্ষ করছেন, তাঁদেরও একই কথা, উই ওয়ান্ট জাস্টিস। পথে নেমেই তো পথের খোঁজ করছে প্রতিবাদ। তবু সেই প্রতিবাদে শাসকের মন্ত্রী সাংসদরা কোনো রাগঢাক নেই, হুঁশিয়ারি চাঁচা ছোলা। রাজনীতি করতে নয়, আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। মদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি। জিন্স আর বয়কট চুলে উদয়ন গুহর আপত্তি কোথায় বলুন তো? বুঝতে পারলেন? প্রতিবাদের নানা রং, আবার নানা রং রাজনীতিরও চলল। তারপর এলা গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন, আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? উনি ওনার সল্টলেকের বাড়িটা বিক্রি করে দিন না,
দান করে দিন না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করার জন্য। ছেলেকে বলুন না গিয়ে বলুন, তো বীজ সম্পর্কে অনেক ওনার ধ্যান ধারণা আছে। কুচবিহারে গিয়ে যান, দিনাটায় চাষ করুন। সল্টলেকে আছেন কেন? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। আমি কোচবিহার সহ সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদেরকে বলবো, এই অসভ্যদেরকে ঠিক পথে আনার জন্য, অশিক্ষিতদেরকে ঠিক রাস্তায় শিক্ষা দেবার জন্য আপনাদের বাড়ি ছেঁড়া ফাটা জিন্সগুলো ওনার বাড়িতে কুরিয়ার করে পাঠান। পুলিশকেও সতর্ক করে বলতে চাই, পুলিশ আইন মাফিক কাজ করুন। ব্যাঙের মুখে চুম, সাপের মুখে চুম। বিজেপিকেও চলবেন, সিপিএমকেও আপনি সাহায্য করবেন, এটা বেশি দিন চলবে না। মনে রাখবেন, আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে। অরূপবাবু তো রেকর্ড করেছিলেন, প্রথমেই বিতর্কিত জায়গায় পৌঁছে গেছিলেন যে প্রায় 100 খানেক সমর্থক নিয়ে দিল্লিতে গিয়েছিল শপথ নিতে। বাঁকুড়ার মানুষ অবাক হয়ে দেখেছিল। আপনারা ডাক্তারিটা করুন, বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। পরিষ্কার হুমকি দিচ্ছেন ডাক্তারদের, নার্সদের। এরপরে লোক পাঠিয়ে পিটিয়ে দেবে, যেভাবে পাঠিয়েছিল আরজি করে ওই কায়দায় করবে। আগে থেকে ওই জন্য জমিটা প্রস্তুত রাখছে। সেই জন্য ডাক্তার নার্সদের কাছে আমরাও আবেদন রাখবো যে আপনারাও প্রোটেকশন নেওয়ার জন্য যা যা জিনিস আপনাদের কাছে সাধ্যমতো রাখতে পারেন রেখে দেবেন। আরজি কর নিয়ে এত কাণ্ড, তাতে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে যাকে মনে করা হচ্ছে সে সঞ্জয় রায়কে নিয়ে যত না কথা, তার চেয়ে ঢের বেশি কথা সন্দীপ ঘোষকে নিয়ে। আরজি করের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল, আজও তিনি এই কেন্দ্রীয় তদন্তকারীদের সামনে। সকাল 10:30টায় ঢুকেছেন। সন্দীপের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন চর্চা দিকে দিকে, আর আজকের এই পরিস্থিতির জন্য তার দিকেই সকলের তোপ। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় কিছু ঠিকঠাক চলছে না। আন্দোলন ছাড়া আর কিছু ঠিকঠাক চলছে না। তদন্ত ঠিকঠাক চলছে বলে আমার মনে হয় না। 7,000 লোক ঢুকে গেল, গিয়ে সব ভেঙে ফেললো। কি করছিল পুলিশ, কি করছিল অন্যরা, কি করছিল? সবই প্ল্যান এবং সবই কি বলবো সরকারি সহযোগিতাই হয়েছে, বলে দিচ্ছি। প্রিন্সিপাল না কে আছে ভগবান জানে, ও লোকটাকে হবে না কিছু, ওই প্রিন্সিপালটাকে ধরতে হবে। এটা এখন আরেকটা দাবি আমার। মানে শেষ না দেখে তো অ্যাডমিনিস্ট্রেশনের, এই মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা নিয়ে কি বলবেন? জঘন্য অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে তারপর আরো যা সব বেরোচ্ছে, এবং আগামী দিনে আরো কি বেরোবে, কি দেখে যেতে হবে আমি বলতে পারি না। আজ নিয়ে 4 দিন টানা সন্দীপকে প্রশ্ন করে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তিনি সকাল বেলায় ঢুকছেন সিডিওতে আর বেরোচ্ছেন সেই মধ্যরাতে, মাঝে শুধু ঘুমানোর সময়। নিশ্চিন্তে ঘুমোতে পারছেন সন্দীপ, কারণ দিকে দিকে একটাই তো দাবি, সন্দীপকে গ্রেফতার করতে হবে। তিনি নাকি নাটের গুরু। এর মধ্যে তৃণমূলের একটি গোষ্ঠীও রয়েছে, যেখানে শান্তনু, সুখেন্দু শেখররা আছেন। করে দিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম, তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে আরেক জায়গায় গিয়ে অধ্যক্ষের পদ মানে অলঙ্কিত করছেন। এবং তার যা কাণ্ড কাগজে বেরোচ্ছে, তিনি নাকি প্রতিটি টেন্ডারে 20% করে কমিশন নিতেন। খবর পাচ্ছি যে ওখানে অক্সিজেনের মেশিন, তার যে বিশাল মেশিন, হসপিটাল থেকে অত বড় বিশাল মেশিন গায়েব হয়ে গিয়ে বাইরে বিক্রি হয়ে যাচ্ছে। তিলোত্তমার সঙ্গে যা হয়েছে, যে ঘৃণ্য নৃশংস অত্যাচার, তার বিচার চেয়ে পথে প্রতিবাদে গর্জে উঠছে শুধু বাংলা নয়, বাংলার বাইরেও অনেকে। তবু জানেন তো, বলতে হচ্ছে এরপরও শিক্ষা নেই। এরপরও ক্ষমতার জোর দেখাতে হাসপাতালে ঢুকে নার্স ডাক্তারদের ওপর চড়াও হওয়ার মতো ঘটনা থামছে না। এবার যা হলো মালদায়, হরিশ্চন্দ্রপুরের গ্রামীণ হাসপাতাল। রাতে ডিউটিতে থাকা নার্সদের হেনস্থা, তাদের হুমকি, এমনকি ডাক্তারকে মারধরের অভিযোগ। আর এসব কীর্তি কার? স্থানীয় শাসক নেতার। ওই যে বললাম, ক্ষমতা দেখাতেই হবে। পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়েই হঠাৎ করে আমার উপর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন।
মানে তেড়ে আসেন রীতিমতো, আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব, আপনাকে আমি মেরে ফেলবো। নিরাপত্তার অভাব রয়েছে, না হলে একজন এইরকম ভাবে আমাদের অন ডিউটি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না। আমি পাশেই পেশেন্ট দেখছিলাম, আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি। এবার আমরা যখন আটকাতে আসি, তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে আসতে চান। যদি রাত বিরেতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে, এটা তো মানে নেওয়া যাচ্ছে না। না, এটা একদম আমাদের ইট দেওয়ালে একদম এসে ঠেকেছে। এবার আমি আটকাতে গেছি, তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন। আমরা তো ইনসিকিউরিটিতে ভুগছি, এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে। মার খেয়ে তো আর কত মার খাবো। প্রতিবাদের ঢেউ যখন উথাল পাথাল, তখন মালদার মতো ঘটনা আশঙ্কা বাড়িয়ে দেয় না? অভিনাশ দাস নামে ওই শাসক নেতা রাত 11টায় হাসপাতালের নার্সিং স্টেশনে পৌঁছে তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। নিরাপত্তা কোথায়? যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন, আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কিছু পেশেন্টের বাড়ির লোকরা এসে আমাদের সামনে দাঁড়ায়, কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখিনি। এই অভিনাশের মাথায় কার আশীর্বাদী হাত? ছবি দেখুন তো একটা। রাজ্যের মন্ত্রী, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের পাশাপাশি এই অভিনাশকে দেখা যাচ্ছে মিছিলে একসঙ্গে। এবং কোন মিছিল এটা? আরজিকর কাণ্ডের প্রতিবাদের মিছিল। একবার ভাবুন, সেখানেই দুজন হাঁটছেন পাশাপাশি, কাঁধে কাঁধ মিলিয়ে, আর সেই অভিনাশ তারপর মধ্যরাতে হাসপাতালে গিয়ে হামলা চালাচ্ছেন। যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার, তাজামুল হোসেন, উনি তো এইসব নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আবার উনি ধর্ণা মঞ্চে বসে নির্যাতিতার যিনি দোষী, ওনার ফাঁসির দাবি করছেন। খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস, এদেরকে তো পদত্যাগ করে দেওয়া উচিত। ওই যে কথায় আছে না, চোরায় না শোনে ধর্মের কাহিনী। আপনি প্রতিবাদ করছেন, উই ওয়ান্ট জাস্টিস, আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছেন। কি করে সম্ভব? যদি কারোর আশীর্বাদী হাত মাথায় না থাকে, আর শাসক তৃণমূল প্রতি ঘটনার মতো কানেকশন মানতেই নারাজ। আমার জানা নেই সে তৃণমূল করে কি না। ওনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না, তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না। যেই দলেরই থাক না কেন, তৃণমূলেরই দলের যদি থাকে, তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়। তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে। তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে। দায় এড়ানোটা এখন অভ্যেস হয়ে গেছে শাসক নেতাদের, তাই না? কিন্তু প্রশ্ন তো থাকে, রাতের হাসপাতালগুলো কতটা সুরক্ষিত? ডাক্তার নার্সদের জন্য, রাত মহিলাদের জন্য এই বাংলায় কতটা সুরক্ষিত? এখানে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের দলটা বড় কথা না, তাদের শাস্তিটা বড় কথা। তার চরম শাস্তি হবে, এইটুকু আমি আপনাকে বলে দিই। এই যে যারা ধমকাচ্ছে তাদের বিরুদ্ধে অবরোধ করে তুলবে এবার বাংলার মানুষ। কেউ ভীত হচ্ছে না, আজও বাংলা মানুষ আন্দোলন করবে। তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে, রাজতন্ত্রে এটা হয়, এটাই তো তৃণমূল। স্বাভাবিক আছে, না হওয়াটাই অস্বাভাবিক।